হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইংলিশ পেডাগোগির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। তোমরা প্রত্যেকেই জানো এখন পরীক্ষার প্রশ্ন কেমন ধরনের আসে। তো আমি তোমাদের সিটের থেকে কয়েকটা প্রশ্ন নিয়েছি, যার মধ্যে রয়েছে কিছু ডিসেবিলিটিস যেগুলো তোমাদের বিগত বছরের পরীক্ষায় এসেছে। স্কিমস কি, স্ক্যান কি, বিভিন্ন যে স্কিলগুলো রয়েছে, LSRW, SSR কি, SQ3R, রিমেডিয়াল টিচিং, অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশন, এই ধরনের কয়েকটা কোয়েশ্চেন, পেডাগগি কি, অ্যান্ড্রাগগি কি, এরকম কয়েকটা কোয়েশ্চেন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। এবং সেগুলো শুধু ওয়ান লাইনার ফরম্যাটে বলবো এমনটা নয়, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব যাতে তোমরা প্রত্যেকটা ওয়ার্ডের মানে বুঝতে পারো। আর আমার গ্যারেন্টি যে এই প্রশ্নগুলো তোমরা যদি করে যাও, এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। তাহলে চলো আর কিসের অপেক্ষা, শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই বলবো একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যারা আমার চ্যানেলে আজকে নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো তাহলে স্টার্ট করে দিই আমাদের ক্লাস। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, পেডাগগি ইজ রিলেটেড টু দ্য টিচিং অফ চিলড্রেন। দেখো পেডাগগি এটা তোমরা প্রত্যেকেই জানো, এটার মানে কি না আর্ট অফ অর সায়েন্স অফ টিচিং, অর্থাৎ কি শেখানোর যে শৈলী বা আর্ট। পেডাগগি তো চিলড্রেনদের সাথে রিলেটেড, এটা তোমরা প্রত্যেকেই জানো। দেখো নেক্সট কোয়েশ্চেনে কি আছে, অ্যান্ড্রাগগি ইজ রিলেটেড টু। দেখো পেডাগগি টার্মটা তোমরা প্রত্যেকেই জানো, কিন্তু অ্যান্ড্রাগগি এই টার্মটা হয়তো তোমাদের অনেকের কাছে নতুন বা অনেকে হয়তো জানতেও পারো। তাহলে অ্যান্ড্রাগগি কার সঙ্গে রিলেটেড না অ্যান্ড্রাগগি রিলেটেড টু টিচিং অফ অ্যাডাল্ট। অ্যাডাল্ট মানে কি যারা প্রাপ্তবয়স্ক, তাদের সঙ্গে এই টার্মটা রিলেটেড। ওকে, তাহলে পেডাগগি কি, অ্যান্ড্রাগগি কি, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 3-তে যাই চলো। এ নাম্বার অফ জেনারেল কন্ডিশনস ইনফ্লুয়েন্স লার্নিং। দেখো এই যে জেনারেল কন্ডিশনস যেগুলো কি শিক্ষণকে প্রভাবিত করে, মানে সাধারণ অবস্থা আর কি বলতে পারি, এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা দেখো এখানে লেখা আছে ইন্টারনাল কন্ডিশনস, একটা আছে এক্সটার্নাল কন্ডিশন। ইন্টারনাল মানে কি অভ্যন্তরীণ অবস্থা, আর এক্সটার্নাল মানে কি বহিরাগত অবস্থা। তো এটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। তো ইন্টারনাল কন্ডিশনসের মধ্যে কোনগুলো আসবে, অভ্যন্তরীণ মানে যেগুলো মানুষের ভেতরকার অবস্থা, যেমন আমরা বলতে পারি পার্সোনাল ডিসপোজিশন, এজ বলতে পারি, জেন্ডার বলতে পারি, এগুলো কি না তোমাদের ইন্টারনাল কন্ডিশনস। আর এক্সটার্নাল মানে তোমরা জানো বহিরাগত অবস্থা, যেটা মানুষের ভেতরকার থাকে না। তার মধ্যে কি থাকতে পারে, ধরো আমি বলতে পারি সমাজ, সংস্কৃতি, এগুলো। দেখো এখানে কি লেখা আছে, স্পেসেস অফ স্কুল অর ওয়ার্ক প্লেস, মানে একটা বাচ্চা যেখানে যায়, যেখানে কাজকর্ম করে, তার এভরিডে লাইফ, তার দৈনন্দিন জীবন, সোসাইটি, সমাজ থাকে, সাবকালচার অফ এ লার্নার বিলংস টু, অর্থাৎ কি তার একটা সংস্কৃতি, যে সংস্কৃতিতে সে থাকে। ওকে, তাহলে এই গেল তোমাদের ইন্টারনাল কন্ডিশনস আর এক্সটার্নাল কন্ডিশনস। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেয়ার আর টু টাইপস অফ থিওরিজ অফ লার্নিং। দেখো লার্নিংয়ের দুটো থিওরি রয়েছে, এটা আমরা প্রত্যেকেই জানি, বিহেভিয়ারাল থিওরিজ আর কগনিটিভ থিওরিজ। বিহেভিয়ারাল মানে কি আচরণবাদ, ওকে, আর কগনিটিভ মানে কি জ্ঞানগত। দেখো বিহেভিয়ার তোমরা জানো যে ওয়াটসনকে আমরা আচরণবাদের জনক বলে থাকি। তো এরকম আরও অনেকজন মনোবিদ রয়েছেন যারা হচ্ছে আচরণবাদের সঙ্গে যুক্ত। আর কগনিটিভ মানে কি জ্ঞান, যেমন আমরা পিঁয়াজের কথা বলতে পারি, যারা কি জ্ঞানটাকে মানে শিখনটা কার ওপর ভিত্তি করে বলেছেন, জ্ঞানের ওপর ভিত্তি করে। আর অনেকে কি বলেছেন শিখনটা কি হয় আচরণের ওপর ভিত্তি করে। তো এটাই হচ্ছে লার্নিংয়ের দুটো থিওরি। এরপরে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে, অ্যাকুইজিশন। তোমাদের অ্যাকুইজিশন কি, লার্নিং কি, এদের স্টেজগুলো কি, কিভাবে হয়, আমি তোমাদের প্রত্যেকটা ডিটেলসে বলে দিয়েছি। এখানে জাস্ট ওয়ান লাইনার ফরম্যাটে যতটুকু বলার দরকার আমি তোমাদের বলবো। দেখো এখানে লেখা আছে গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট, খুব ধীরে ধীরে যেটার বিকাশ হয়, অফ এবিলিটি, তার যে ক্ষমতা, ইন এ ল্যাঙ্গুয়েজ বাই ইউজিং ইট ন্যাচারালি ইন কমিউনিকেটিভ সিচুয়েশন, অর্থাৎ কি একটা শিশুর মধ্যে তার যে ডেভেলপমেন্টটা হচ্ছে সেটা গ্র্যাজুয়ালি হবে, তার এবিলিটির যে ডেভেলপমেন্ট সেটা গ্র্যাজুয়ালি হবে। কার না ভাষার, বাই ইউজিং ইট ন্যাচারালি, খুব স্বাভাবিকভাবে সহজাতভাবে হবে কমিউনিকেটিভ সিচুয়েশনস। কমিউনিকেশন মানে তোমরা জানো যোগাযোগ, যে পরিবেশ বা পরিস্থিতির মাধ্যমে। তাহলে এই হয়ে গেল তোমাদের অ্যাকুইজিশন।
দেখো পরের যে প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 6 হবে, এটা বলছে ইন পেডাগগি অ্যাকুইজিশন মিন্স গোয়িং থ্রু দ্য প্রসেস অফ লার্নিং। গোয়িং থ্রু মানে কি? যাওয়া। ওকে, লার্নিংয়ের যে প্রসেস, সেই প্রসেসটার মধ্যে দিয়ে ধীরে ধীরে যাওয়া। এটা কি হবে? খুব ন্যাচারালি হবে। এখানে কিন্তু জোর করে বা ফোর্সের কোনো কিন্তু ব্যাপার এখানে থাকে না। ওকে, চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্ন আমাদের জন্য কি রয়েছে। দেখো আমাদের অ্যাকুইজিশন আসা মানেই তোমরা প্রত্যেকেই জানো এরপরে কি আসবে, আমাদের লার্নিং আসবে। দেখো এখানে সেরকমভাবেই কিন্তু দেওয়া আছে লার্নিং। লার্নিংটা কি আমি তোমাদের বলেছিলাম, এটা একটা কনসাস প্রসেস, মানে সচেতনভাবে শিখি। কিন্তু অ্যাকুইজিশন কিন্তু সেটা নয়। অ্যাকুইজিশনে কোনো ব্যক্তি বলতে পারো, কোনো শিশু বলতে পারো, এরা কিন্তু সচেতন বা সজাগ থাকে না। এই লার্নিংটা কি না, একটা কনসাস প্রসেস, একটা সচেতন প্রক্রিয়া। আমাদের যে জ্ঞান অর্জন করার বা ভাষা অর্জন করার, ভাষার কি না গ্রামার বলতে পারো, আমাদের ব্যাকরণ শেখার ক্ষেত্রে আমরা লার্নিংটাকে ব্যবহার করি, বা সেই ভাষার যে ভোকাবুলারি শেখার ক্ষেত্রে আমরা লার্নিংটাকে ব্যবহার করে থাকি। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, হু হ্যাজ সাজেস্টেড দ্য কনসেপ্ট অফ স্ক্যাফোল্ডিং ফার্স্ট। ওকে, দেখো দুটো প্রশ্ন একই রকমের আছে, মানে আনসার একই কিন্তু একই রকম বলবো না। প্রথমে আছে কে স্ক্যাফোল্ডিং লার্নিংটা ফার্স্ট কনসেপ্ট দিয়েছিল, আর তারপরে আছে ডেভেলপ কে করেছিল। একজন হচ্ছে সাজেস্ট করেছিল, একজন ডেভেলপ করেছিল। দেখো স্ক্যাফোল্ডিং এটা আমি তোমাদের ভাইগটস্কিতে পড়িয়েছিলাম, যেখানে তোমাদের আমি সামাজিক নির্মিতি বা তত্ত্ব পড়িয়েছিলাম, যেখানে সমাজ সংস্কৃতি ভাষার কতটা ভূমিকা থাকে পড়িয়েছি। ভাইগটস্কির থিওরিটা যারা দেখোনি অবশ্যই দেখে দিও প্লেলিস্ট থেকে, আমি ওখানে প্লেলিস্ট করে রেখে দিয়েছি। পিঁয়াজে কোহলবার ভাইগটস্কি, তিনটে থিওরি কিন্তু আমার পড়ানো হয়ে গেছে অলরেডি। তো এই যে স্ক্যাফোল্ডিং, এই কনসেপ্টটা সাজেস্ট করেছিল জেরম ব্রুনার, এবং এটাকে ডেভেলপও করেছিল কে না, জেরম ব্রুনার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। দেখো কি বলেছে, প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং আর অ্যাডপ্টেড ফ্রম। ল্যাঙ্গুয়েজ টিচিং অর্থাৎ ভাষার যে শিখন, সেই শিখনের যে নীতিটা সেটা কোথা থেকে নেওয়া হয়, বোথ লিঙ্গুইস্টিক এবং সাইকোলজি, ভাষা তত্ত্ব এবং মনোবিদ্যা, এই দুটো থেকেই কিন্তু প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিংটাকে নেওয়া হয়। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্নে। ল্যাঙ্গুয়েজ টিচিং শুড বিগিন উইথ লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিল। তোমাদের এই যে ফরম্যাটটা আমি দেখিয়েছিলাম LSRW, যেখানে আমি কি বলেছিলাম, 1 নম্বরে কি আসে লিসেনিং, তারপরে আসে স্পিকিং, তারপরে কি আসে রিডিং, তারপরে কি আসে রাইটিং। তাহলে দেখো এই প্রশ্নটাই এখানে দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজ টিচিং, ভাষা যখন একটা বাচ্চাকে শেখানো হবে তখন কি দিয়ে শেখানো হবে, তার শ্রবণ এবং কথন, অর্থাৎ কি লিসেনিং এবং স্পিকিং থেকেই তার শুরু হবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। তোমাদের আমি বলেছিলাম কয়েকটা ডিসেবিলিটিস আমি তোমাদের পড়াবো। দেখো রয়েছে এখানে কয়েকটা ডিসেবিলিটিস। প্রথমেই আছে ডিসলেক্সিয়া। তোমরা প্রত্যেকেই জানো ডিসলেক্সিয়া মানে কি, আমাদের পঠনগত অক্ষমতা। আমরা বি কে ডি দেখতে পারি, বা আমরা ডি কে বি দেখতে পারি, এম কে ডাব্লিউ দেখতে পাই, এই রকম হচ্ছে ডিসলেক্সিয়া হয়, যেটা তোমরা তারে জমিন পার সিনেমাতে কিছুটা ঝলক দেখেছিলে। আমির খানের সিনেমাটা হয়তো অনেকেই তোমরা দেখেছো। তো ডিসলেক্সিয়া কি, দিস রেফার্স টু ইনএবিলিটি টু রিড রিটেন অর প্রিন্টেড ওয়ার্ডস, অর্থাৎ কি আমাদের অক্ষমতা, কিসের অক্ষমতা, যেগুলো লেখা আছে সেগুলো পড়ার অক্ষমতা, ইউজুয়ালি কল্ড ডিসলেক্সিয়া, অর যেটাকে কি বলা হয় ভিজুয়াল অ্যাফাসিয়া বলা হয়। ওকে, যেটাকে ডিসলেক্সিয়া বলা হয় বা ভিজুয়াল অ্যাফাসিয়া বলা হয়। চলে যাচ্ছি পরবর্তী ডিসেবিলিটিসে। দেখো কি আছে, ডিসক্যালকুলিয়া, ক্যালকুলেশন থেকে ক্যালকুলিয়া মানে কি গণনা করার অক্ষমতা। It refers to the impairment in ability to do arithmetic, অর্থাৎ কি একটা শিশু যার কি দুর্বলতা রয়েছে গণিতের ক্ষেত্রে, গণিতের টার্ম বলতে পারো, বা গণিত বা গণনা করার ক্ষেত্রেই যার দুর্বলতা রয়েছে, সেই সব শিশুদের আমরা কি বলতে পারি, তাদের ডিসলেক্সিয়া রয়েছে। চলে যাচ্ছি পরবর্তী ডিসেবিলিটিসে, ডিসগ্রাফিয়া। দেখো আমি তোমাদের আগে বলেছিলাম এই যে গ্রাফ কথাটা যেখানেই থাকবে জানবে এটা লেখার সঙ্গে সম্পর্কিত। ওকে, তাহলে দেখো গ্রাফিয়া মানে গ্রাফ আছে মানে নিশ্চয়ই লেখার সঙ্গে বা লেখার অক্ষমতা, এটাই বলা হবে। দেখো রয়েছে এখানে, ইট রেফার্স টু দ্য ইনএবিলিটি টু রাইট কারেক্টলি, অর্থাৎ কি আমরা সঠিকভাবে লিখতে পারি না। ইট ইজ এ রেজাল্ট অফ নিউরোলজিক্যাল অর আদার ডিসঅর্ডার, আমাদের কি এটা নিউরোলজিক্যাল বলতে পারি, আমাদের যে নার্ভের সমস্যা বা অন্য কোনো ডিসঅর্ডার থেকে এটা কিন্তু হয়ে থাকে। ওকে, চলে যাচ্ছি আমাদের পরের ডিসেবিলিটিসে। দেখো পরবর্তী ডিসেবিলিটিস কি রয়েছে আমাদের জন্য। দেখো অ্যাগ্রাফিয়া, আবার সেই গ্রাফের সঙ্গে সম্পর্কিত। গ্রাফ মানে কি বলেছিলাম, লেখা। ইট রেফার্স টু অ্যান ইম্পেয়ারমেন্ট ইন দ্য এবিলিটি টু রাইট, আবার সেই লেখার সঙ্গে সম্পর্কিত। তাহলে
অ্যাগ্রাফিয়া বলো, ডিসগ্রাফিয়া বলো, এগুলো কি সব লেখার সঙ্গে সম্পর্কিত। ডিসলেক্সিয়াটা আবার দিয়েছে, কিন্তু এখানে একটু অন্য ইনফরমেশন দিয়েছে। দেখো, ইট রেফার্স টু দ্য ইম্পেয়ারমেন্ট টু ইনএবিলিটি টু রিড বাট ইট ইজ নট কজড বাই লো ইন্টেলিজেন্স। দেখো, এটা কিন্তু তোমাদের প্রশ্ন দিতেই পারে পরীক্ষায়, যে ডিসলেক্সিয়া মানে তো পঠনগত অক্ষমতা, তাহলে কি এটা তার লো ইন্টেলিজেন্সের কারণ? কখনোই আমরা বলতে পারি না এটা তার লো ইন্টেলিজেন্সের কারণ। এটা তার কোনো রকমের একটা ডিসঅর্ডার বা কোনো রকমের ইম্পেয়ারমেন্ট, কিন্তু কোনোভাবেই আমরা বলতে পারি না যে এটা তার লো ইন্টেলিজেন্সের ফলে হয়। ওকে, তারপরে দেখো ডিসপ্রোসোডি। প্রোসোডি মানে তোমরা জানো আমরা অলংকার বলি, আমরা রেটোরিক প্রোসোডি অনেকেই যারা অনার্স করেছি বা আগেও আমরা পড়েছি, ছন্দ অলংকার বাংলায় হয়তো অনেকেই পড়েছো। তো কি বলেছে, এটা একটা প্যাথোলজিক্যাল ডেফিসিট ইন দ্য এবিলিটি টু জেনারেট অ্যাপ্রোপ্রিয়েট প্রসোডি ইন স্পিচ। আমরা যে ভাষায় কথা বলি তার যে অলংকার ব্যবহারের যে ক্ষমতাটা, আমরা মাঝে মাঝে ছন্দ মিলিয়ে অলংকার মিলিয়ে বলি, তাই তো। তো এই অলংকার যে মেলানোর অক্ষমতাটাকে বা এই যে একটা ইনএবিলিটি যে থাকে একটা, সেটাকে আমরা বলে থাকি ডিসপ্রোসোডি। ওকে, এরপরে দেখো কি আছে, স্কিম আর স্ক্যান। দেখো, এই দুটো জিনিস তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে যে ম্যাডাম স্কিমিং কি, স্ক্যানিং কি, একটু বলে দিন। তো আজকে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, স্কিম মানে কি, তোমরা ছোটবেলায় সারসংক্ষেপ করা পড়েছো, তাই তো। সারসংক্ষেপ মানে কি, একটা ধরো খুব বড় গল্প লেখা আছে, সেখান থেকে কয়েকটা লাইনে নিয়ে আসা, মানে সারসংক্ষেপ করা। অ্যাট এ গ্ল্যান্স দেখে বুঝে নেওয়া বা তার একটা যে সেন্ট্রাল আইডিয়া সেটাকে গ্রহণ করা, এটাকেই আমরা স্কিম বলে থাকি। দেখো কি লেখা আছে এখানে, বাই স্কিমিং উই মিন ব্রাউজিং ওভার দ্য সারফেস অফ এ পিস অফ রাইটিং অর গ্ল্যান্সিং র্যাপিডলি থ্রু এ টেক্সট। মানে কি, কোনো একটা সারফেস অফ পিস আমরা দেখে বা রাইটিংটাকে দেখে অ্যাট এ গ্ল্যান্স সেখান থেকে একটা মানে খুঁজে পাওয়া বা জেনারেল একটা কন্টেন্ট খুঁজে পাওয়ার জন্য, বা একটা সেন্ট্রাল আইডিয়া, একটা বড় লেখা, সেই বড় লেখা থেকে একটা সেন্ট্রাল আইডিয়া খুঁজে পাওয়ার জন্য, বা জিস্ট বলি না, যে জিস্ট করে লেখা বা জিস্টটা বলো, সেই জিস্ট খুঁজে পাওয়ার জন্য যেটা আমরা লিখি বা যেটা আমরা পড়ি বা যেটা আমরা তৈরি করি বলতে পারি, সেটাকেই আমরা কি বলে থাকি, স্কিম বলে থাকি। দেখো, স্কিম পড়লে এর সঙ্গে নিশ্চয়ই স্ক্যান আসবে। চলো এবারে আমরা স্ক্যানটা দেখে নিই। তাহলে স্কিম মানে কি বলেছিলাম, একটা জেনারেল আইডিয়া বা সেন্ট্রাল আইডিয়া বা জিস্ট। আর দেখো, স্ক্যান মানে তোমরা এখন তো যাও কিউআর কোড স্ক্যান করা যায়, তো কিউআর কোডস কি, আমরা পুরোপুরিভাবে যেটা আছে পুরোটাকেই স্ক্যান করে ফেলি। মানে একটা ধরো আমরা কোনো একটা জিনিসের বা কোনো একটা প্যারাগ্রাফে কোনো একটা মানে খুঁজছি বা কোনো একটা স্পেসিফিক আইটেম খুঁজছি, তার জন্য কি আমরা লাইন বাই লাইন প্রত্যেকটা জিনিস আমরা কি ডিটেলসে পড়ছি কোনো পার্টিকুলার ইনফরমেশন পাওয়ার জন্য, সেটাকে আমরা কি বলছি, স্ক্যান বলছি। দেখো, বাই স্ক্যানিং উই মিন ডার্টিং ওভার মাচ অফ এ টেক্সট টু সার্চ ফর এ স্পেসিফিক আইটেম। কোনো একটা টেক্সট আমরা পড়ছি তার মানে খুঁজে পাওয়ার জন্য বা স্পেসিফিক আইটেম খুঁজে পাওয়ার জন্য, অর পিস অফ ইনফরমেশন, কোনো তথ্য খুঁজে পাওয়ার জন্য, দ্যাট উই উইশ টু ডিসকভার, যেটা আমরা কি ডিসকভার করতে চাইছি। যেমন ধরো তোমরা এই যে টেট পরীক্ষা দিতে যাবে, টেট পরীক্ষা দিতে গিয়ে হয়তো কোথাও সিনোনিম রয়েছে বা অ্যান্টোনিম রয়েছে, যেটা কি তোমাদের প্যাসেজ থেকে খুঁজে বার করতে হবে। তাহলে প্যাসেজ থেকে খুঁজে পাওয়ার জন্য মানে কি তোমাদের নিশ্চয়ই স্ক্যান করতে হবে, মানে প্রত্যেকটা জিনিস তোমাদের ডিট্টো একদম খুঁজে বার করতে হবে। তো এটাকেই আমরা কি বলছি, আমরা বলছি স্ক্যান বলছি। ওকে, চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 19। এখানে সিরিয়াল নাম্বারে একটু ভুল হয়েছে। দ্য এম অফ ইন্টেন্সিভ রিডিং ইজ টু অ্যারাইভ অ্যাট এ ডিটেলড অ্যান্ড থ্রু আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেক্সট। ইন্টেন্সিভ রিডিং আর এক্সটেন্সিভ রিডিং আমি তোমাদের পড়িয়ে দিয়েছি, যখন আমি LSRW পড়িয়েছিলাম সেখানে বলেইছিলাম ইন্টেন্সিভ রিডিং কি। ইন্টেন্সিভ কথাটার মানে কি, তীব্রভাবে। যেমন ধরো এই যে তোমরা পরীক্ষার সময় এখন পড়ছো বা তোমাদের পড়ার যে বইগুলো, সেটা কি ইন্টেন্সিভ রিডিং, মানে এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে, তাই এটা তোমরা ডিটেলসে পড়ছো, খুব ধৈর্য ধরে পড়ছো, মানে ডিটেল ইনফরমেশন পাচ্ছ আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। কিন্তু এক্সটেন্সিভ রিডিং কি হয় না, এখানে এরকম হয় না। এখানে কি হয় না, তোমরা একটা ওই ওভারভিউ পাওয়ার জন্য কোনো একটা জিনিস পড়ো, ধরো নিউজ পেপার পড়ছো বা কোনো গল্পের বই পড়ছো, মানে একটা এক্স্যাক্ট ধারণা পাওয়ার জন্য বা কোনো একটা আননোন জিনিস সেটাকে পড়ার জন্য। যেমন আমরা ডেইলি লাইফে অনেক কিছু জিনিস পড়ে থাকি যেগুলো আমাদের অত মনে রাখার প্রয়োজন হয় না, সেটাকে আমরা কি বলছি, এক্সটেন্সিভ রিডিং বলছি। দেখো, ইনভলভস রিডিং ইন কোয়ান্টিটি উইদাউট বদারিং টু চেক এভরি আননোন ওয়ার্ড ও স্ট্রাকচার, মানে
যেমন প্রত্যেকটা অনেকে ওয়ার্ডের হয়তো আমরা মানে জানি না, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের মানে আমরা ডিকশনারিতে খুঁজতে যাই না, যেমনভাবে আমরা ইন্টেন্সিভ রিডিংয়ে পড়ি যে এই ওয়ার্ডটার মানে খুঁজে পাচ্ছি না, এই ওয়ার্ডটা চলো ডিকশনারিতে দেখি, সেরকম কিন্তু এক্সটেন্সিভ রিডিংয়ে হয় না। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। দেখো 22 নম্বর কোয়েশ্চেন কি বলছে, টু গেট দ্য সুপারফিশিয়াল আইডিয়া অফ দ্য টেক্সট উই ইউজ হোয়াট টাইপ অফ রিডিং, অর্থাৎ কি আমাদের একটা সুপারফিশিয়াল আইডিয়া মানে একটা জিস্ট খুঁজে পাওয়ার জন্য আমরা যে পড়াটা পড়ি সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা স্কিমিং বলে থাকি। ওকে, আর আমরা যদি বলি যে আমরা পার্টিকুলার কোনো ইনফরমেশন পাওয়ার জন্য যখন পড়ি সেটাকে আমরা স্ক্যানিং বলে থাকি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, লাউড রিডিং ইজ ইউজফুল ফর, লাউড রিডিং মানে কি সরব পাঠ, তোমরা বাংলায় পড়েছো সরব পাঠ নীরব পাঠ, এগুলো ইংরেজিতেও তোমাদের রয়েছে। লাউড রিডিং, সাইলেন্ট রিডিং, ইন্টেন্সিভ রিডিং, এক্সটেন্সিভ রিডিং আমি তোমাদের বলে দিলাম। তাহলে লাউড রিডিং কি জন্য করানো হয়, প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিসের জন্য। প্রোনাউন্সিয়েশন মানে কি উচ্চারণের অভ্যাসের জন্য আমরা কি করে থাকি, আমরা লাউড রিডিং করে থাকি। চলে যাচ্ছি পরবর্তী কোয়েশ্চেনে, কোয়েশ্চেন দ্যাট আর আস্কড বিফোর রিডিং দ্য টেক্সট, অর্থাৎ কি দেখবে ক্লাসে একজন শিক্ষক গেছে বা তোমরা যখন টিচার হবে তোমরা ক্লাসে গিয়ে স্টুডেন্টদের প্রশ্ন জিজ্ঞাসা করছো, তো এই যে ক্লাস শুরুর আগে বা কোনো একটা চ্যাপ্টার শুরুর আগে যে প্রশ্নগুলো আমরা করে থাকি তো সেগুলোকে কি বলা হয়, সেগুলোকে বলা হয় প্রি রিডিং কোয়েশ্চেন, সেগুলোকে আমরা কি বলতে পারি, প্রি রিডিং, পড়ানোর আগের কোয়েশ্চেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, SSR এইটার ফুল ফর্ম কি, সাস্টেন্ড সাইলেন্ট রিডিং, এটা কিন্তু ওয়ান লাইনার হিসেবে আসতেই পারে। SSR এর ফুল ফর্ম কি, সাস্টেন্ড সাইলেন্ট রিডিং। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, দেখো পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য কি রয়েছে, SQ3R, এই SQ3R এর ফুল ফর্ম কি, দেখো S আছে, Q আছে, 3R মানে কি নিশ্চয়ই এখানে তিনটে R থাকবে। ওকে, চলো দেখে নিই আমরা। সার্ভে, S ফর সার্ভে, Q ফর কোয়েশ্চেন, তিনটে আর, সেই তিনটে আর কি কি, রিড, রিকল, রিভিউ। তাহলে সার্ভে, কোয়েশ্চেন আর 3R হচ্ছে রিড, রিকল আর রিভিউ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন, দেখো 27 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, হোয়াট ইজ স্মলেস্ট ইউনিট ইন রাইটিং ফর ভেরি ইয়ং চিলড্রেন। দেখো এখানে কিন্তু কোনো মিনিংয়ের কথা বলে নাই, যদি মিনিংয়ের কথা বলতো যে স্মলেস্ট ইউনিট অফ মিনিং কোনো সেন্টেন্সের, তখন আমরা কি বলতাম, মরফিম বলতাম। ওকে, আর একটা ওয়ার্ডের যে ছোট্ট পার্ট যেটাকে আমরা টুকরো করতে পারি, যার কোনো মিনিং সেরকমভাবে থাকে না, সেটাকে আমরা ফোনিম বলি। আর সিনট্যাক্স মানে কি বলেছিলাম, যেটা হচ্ছে কি আমাদের যে ফর্ম বা স্ট্রাকচার, আর সিম্যান্টিক্স মানে কি মিনিংয়ের কথা বলেছিলাম। তো এখানে রাইটিংয়ের কিন্তু স্মলেস্ট ইউনিটের কথা বলেছে, তাহলে এটা কি লেটার বলতে পারি আর ওয়ার্ড বলতে পারি। ওকে, তারপরে দেখো 28 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য স্মলেস্ট ইউনিট ইন রাইটিং ফর অ্যাডভান্স লেভেল অফ স্টুডেন্ট, অর্থাৎ কি যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট তাদের জন্য স্মলেস্ট ইউনিট অফ রাইটিং কি না প্যারাগ্রাফ। দেখবে ছোটোবেলা থেকেই কি হয়, আমাদের বাচ্চাদের প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয়, তো মোটামুটিভাবে অ্যাডভান্স হয়ে গেলে প্রথমে তো তাদের স্মলেস্ট ইউনিট বলতে পারি লেটার ওয়ার্ড, এরপরে কি লেটার ওয়ার্ডগুলোকে যুক্ত করে করে সেন্টেন্স করবে এবং সেন্টেন্সকে যুক্ত করে করে কি করবে, প্যারাগ্রাফ করবে। তো মোটামুটি রাইটিংয়ের যে স্মলেস্ট ইউনিট আমরা বলতে পারি যেটা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টদের জন্য, একদম ইয়ং চিলড্রেনের জন্য লেটার ওয়ার্ড বলতে পারি, কিন্তু অ্যাডভান্স লেভেলের অফ স্টুডেন্টের জন্য আমরা কি বলতে পারি, প্যারাগ্রাফ বলতে পারি। নেক্সট কোয়েশ্চেন দেখো তোমাদের জন্য কি রয়েছে, অ্যাকিউরেসি ইন রাইটিং স্কিল মিনস, অ্যাকিউরেসি মানে কি যথার্থতা বা নির্ভুলতা বলতে পারি, তো সেটাকে কি বলা হয়, কারেক্টনেস বলা হয়। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, সিকোয়েন্স ফর রাইটিং, রাইটিংয়ের যে সিকোয়েন্স হয় সেটা কি থাকে, গ্যাদারিং, অর্গানাইজিং, এক্সিকিউটিং, কারেক্টিং। দেখো এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় প্রায়শই সিটেটে দেখা যায় যে রাইটিংয়ের সিকোয়েন্স কি হয়, প্রথমে গ্যাদার করা হয়, জমায়েত করা হয়, তারপরে অর্গানাইজ করা হয়, সেটাকে সাজানো হয়, তারপরে সেটাকে এক্সিকিউট করা হয় মানে রূপান্তরিত করা হয়, এবং তারপরে তার যে ভুল ভ্রান্তি থাকে সেগুলোকে কি করা হয়, কারেক্ট করা হয়। ওকে, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, রিমেডিয়াল টিচিং ইজ এ পার্ট অফ কন্টিনিউয়াস প্রসেস। দেখো রিমেডিয়াল টিচিং মানে কি, যেটাকে আমরা আগে কি বলতাম, সংশোধনী অভিক্ষা, তাহলে সংশোধনী পরীক্ষা বা সংশোধনী পাঠ বলতে পারি, এখন বর্তমানে এটাকে রিটিচিং বলা হয়, তোমরা জানো। তো রিমেডিয়াল টিচিংটা কি আমাদের যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বা যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, তোমাদের আমি অ্যাসেসমেন্ট চ্যাপ্টারটা পড়াবো, যেখানে অ্যাসেসমেন্ট কি, ইভ্যালুয়েশন কি, মেজারমেন্ট কি, এগুলো প্রত্যেকটা আমি তোমাদের ডিটেলসে পড়াবো। তো মোটামুটিভাবে এটা জেনে রাখো যে এটা একটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের প্রসেস। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, অ্যানাদার টার্ম ফর রিমেডিয়াল টিচিং, এই যে তোমাদের একটু আগেই বললাম যে রিমেডিয়াল কোচিংয়ের যে অ্যানাদার টার্ম, এটা আমরা কি বলতে পারি, রিটিচিং বলতে পারি বা পুনরায় শিখন। আচ্ছা আজকে আমাদের শেষ প্রশ্নে দেখো কি বলেছে,
সিকোয়েন্স ফর রিমেডিয়াল টিচিং। তাহলে রিমেডিয়াল টিচিংয়ের সিকোয়েন্সটা কি? প্রথমে ডায়াগনস্টিক, দেখো এরপরে একটা হাইফেন হবে, ডায়াগনস্টিক, তারপরে ফরম্যাটিভ টেস্ট, তারপরে সামেটিভ টেস্ট। তাহলে প্রথমে কি করব আমরা? ডায়াগনস্টিক করব বা ডায়াগনোসিস করব বলতে পারি আমরা, তারপরে তার ফরম্যাটিভ টেস্ট করব, তারপরে তার সামেটিভ টেস্ট করব। ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রত্যেককেই বলবো একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো এই কয়েকটাই 30টা মতো প্রশ্ন করলেই তো তোমাদের আর শেষ হবে না। তো মোটামুটিভাবে এটা তোমাদের ফার্স্ট পার্ট গেল, এরকম আরও অনেকগুলো পার্ট আমি তোমাদের নিয়ে আসবো। তার জন্য তোমাদের চ্যানেলটাকে খুব জলদি 1K-তে নিয়ে আসতে হবে। আরও অনেক ভিডিও আমি তোমাদের জন্য তৈরি করছি প্রত্যেকটা দিন, যাতে তোমাদের পরীক্ষায় প্রচণ্ড পরিমাণে হেল্পফুল হয়, তোমরা যাতে গিয়ে পরীক্ষায় একদম প্রশ্ন ডাইরেক্ট কমন পেয়ে যাও। তাই প্রত্যেকেই বলবো একটু আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, একটু ধৈর্য রাখো, আমি ধীরে ধীরে কিন্তু সমস্ত চ্যাপ্টার তোমাদের কভার করে দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।